আচ্ছা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রোগ্রামিংয়ের তৃতীয় লেকচার, প্রোগ্রামিং অধ্যায়ের আমরা দুটা লেকচার শেষ করছি, যেখানে প্রোগ্রামিংয়ের ধারণা, যেগুলো প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে। তো তোমরা যারা ইতিমধ্যে লাইভে অংশগ্রহণ করছো তারা একটু দেখো আমাদের লাইভের ভিডিও অডিও সম্পূর্ণ ওকে আছে কিনা, এবং তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সকলকে লাইভ ক্লাসে জয়েন করার জন্য তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও এবং লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা এটা আমাকে অবশ্যই একটু জানাও, তাহলে আমরা সব কিছু ওকে থাকলে লাইভ ক্লাসটা শুরু করে দিব। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং তোমাদের অনেকেরই সমস্যা আছে, এই টপিকগুলো বুঝতে একটু অসুবিধা হয়। তো আশা করতেছি আজকের ক্লাসে আমরা সকল ধরনের সমস্যার সমাধান করে নিব। তো তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমরা খুব দ্রুতই লাইভ ক্লাসটা শুরু করব। যে সাউন্ড ভিডিও মেবি ওকে আছে। আচ্ছা, সব ওকে আছে। আচ্ছা, সব ওকে থাকলে আমরা ক্লাসটা শুরু করে নিব। তারপর আমি একটু চেক করে নিই। আচ্ছা, তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডরা যারা অংশগ্রহণ করে তাদেরকে একটু মেনশন করে দাও। আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সি প্রোগ্রামিং। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসে যারা অংশগ্রহণ করছো অবশ্যই তোমাদের সাথে যেন খাতা কলম এগুলো পাশে থাকে। আমি যা কিছু তোমাদের ক্লাসে নোট করে দিব সেগুলো তোমরা সাথে সাথে একটু তুলে নিবা, কারণ পরীক্ষা যেহেতু এখনও অনেক দেরিতে অনুষ্ঠিত হবে, এই কারণে বিষয়গুলো তোমাদের কাছে নোট করা থাকলে যে কোনো সময় তোমরা সময় দিয়ে সেগুলো একটু দেখে নিলেই তোমাদের বিষয়গুলো কিন্তু রিভিশন হয়ে যাবে। আর আজকে যেহেতু সি প্রোগ্রামিং অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তো এই ক্লাসের নোট থাকা তোমাদের কাছে কিন্তু অবশ্যই জরুরি। তো তোমাদের কাছে যদি খাতা কলম থাকে অলরেডি, তাহলে এখানে বোর্ডে যে প্রোগ্রামটা লিখে দেওয়া আছে সেই প্রোগ্রামটা একটু তুলে নাও তোমরা। তো এখানে সি প্রোগ্রামিংয়ের অ্যাডমিশনের জন্য আমাদের যে প্রস্তুতিটা নিতে হবে সেটা কিন্তু একাডেমিক লেভেলের থেকে একটু ভিন্ন রকম। একাডেমিক লেভেলে আমাদের কি দিত, বিভিন্ন ধরনের সমস্যা দিত। আমরা কি করতাম, সেই সমস্যাগুলোর প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগোরিদম এগুলো কীভাবে লিখতে হয় সঠিকভাবে সেটা শিখতাম। এখানে কিন্তু তোমার যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, এখানে কিন্তু কোনো একটা প্রোগ্রাম পুরোটাই তোমার লেখার প্রয়োজন হবে না, বা কীভাবে লিখতে হয় এটাও কিন্তু তোমার জানার কোনো প্রয়োজন নাই। যদি তুমি আগে থেকে জানা থাকো তাহলে তো খুবই ভালো, বাট অ্যাডমিশনের প্রস্তুতির জন্য কিন্তু এটা প্রয়োজন নেই। অ্যাডমিশনের প্রস্তুতিটাতে আমাদের কি প্রয়োজন হবে, অ্যাডমিশনের প্রস্তুতিতে আমাদের প্রোগ্রামিংয়ের যে মৌলিক বিষয়গুলো বা প্রোগ্রামিংয়ের যে টার্মগুলো, সে টার্মগুলো সম্বন্ধে জানতে হবে। যেমন এখানে প্রতিটা লাইনের মিনিং কি, প্রতিটা লাইন কি নির্দেশ করে। যেমন তোমরা অনেকেই প্রোগ্রাম লিখো, কিন্তু এই যে এখানে stdio.h এটা যে লেখা আছে এটার মানে কি, এই টার্মটাকে আমি কি নাম বলবো, এই বিষয়গুলো জানতে হবে। একইভাবে আইএনটি, এটা কি ডাটা টাইপ নাকি এটা ফাংশন নাকি হেডার ফাইল, এই বিষয়টা তোমাকে জানতে হবে। একইভাবে প্রিন্টএফ কোন ধরনের
ধরনের ফাংশন, স্ক্যানএফ কোন ধরনের ফাংশন, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাকে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে, তাহলেই মোটামুটি তোমার বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আজকে সেই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই অলরেডি ক্লাসে জয়েন করে নিছো, তো আমরা ক্লাসের যে মৌলিক আলোচনা সেটাতে শুরু করতে পারি। যে কোনো ধরনের সমস্যা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমি আবারও বলতেছি, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে ক্লাসে বসো, এতে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে এবং নোট করা থাকলে পরবর্তীতে তোমার রিভিশন দিতে অনেকটাই সহজ হবে। তা আমরা এই প্রোগ্রাম এর যে মৌলিক বিষয়গুলো এটা থেকে আলোচনা করব, এবং এখান থেকে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে প্রোগ্রামিং অধ্যায়ের যে একদম বেসিক বিষয়গুলো এটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যে একাডেমিক লেভেলের কোনো কনসেপ্ট নাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই। তো তুমি ক্লাসটা একটু ভালোভাবে খেয়াল করো। তো আমরা প্রথম লাইন থেকে আসবো। আমরা প্রথম লাইনের এই যে অংশটা, প্রথম লাইনের এই যে অংশ, এখানে কি লেখা আছে stdio.h, এই অংশটা নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, stdio.h এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় হচ্ছে হেডার ফাইল। এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় হেডার ফাইল। আমি একটু রেড পেন ইউজ করতেছি, এখন রেড কালার বোঝা যাবে কিনা একটু চেক করে দেখিও। stdio.h এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় হচ্ছে হেডার ফাইল। আমাদের টার্মগুলোর নাম জানতে হবে, কারণ তোমাকে কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি হেডার ফাইল, নিচের কোনটি ডাটা টাইপ, নিচের কোনটি ফাংশন। তো কোনটা হেডার ফাইল, কোনটা ডাটা টাইপ, কোনটা ফাংশন, এটা সম্বন্ধে তোমাকে একদম সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আচ্ছা, রেড কালারটা তোমরা বুঝতে পারতেছো কিনা এটা একটু আমাকে জানাবো আর কি। যদি বোঝা যায় তাহলে আমরা রেড কালার ইউজ করব, আর যদি না বোঝা যায় তাহলে রেড কালার বাদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পরের বিষয়টা আসি। দেখো, এখানে stdio.h কে বলা হচ্ছে হেডার ফাইল। এখন হেডার ফাইলের কাজ কি? হেডার ফাইলের কাজ হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা। হেডার ফাইলের কাজ কি? হেডার ফাইলের কাজ হচ্ছে ফাংশন এর প্রোটোটাইপ বর্ণনা করা। এখন প্রোটোটাইপ মানে কি? প্রোটোটাইপ বলা হচ্ছে ফাংশনের কাজের ধরন। ফাংশন কোনগুলো, ফাংশন নিয়েও আমরা সামনে আলোচনা করব। আপাতত যদি তোমাদেরকে একটু বলে দেই, তাহলে এই প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন কোনটা? এই যে একটা ফাংশন হচ্ছে স্ক্যানএফ, আর একটা ফাংশন হচ্ছে প্রিন্টএফ। তো কোনো একটা প্রোগ্রামে ব্যবহৃত ফাংশনগুলোর কাজের ধরনটা কীরকম হবে, বা ওই ফাংশনগুলো কিভাবে কাজ করবে তার যে বর্ণনা, সেই বর্ণনাগুলো কোথায় দেয়া থাকে? হেডার ফাইলের মধ্যে দেয়া থাকে। তাহলে এটা স্পষ্টভাবে বুঝে নাও যে হেডার ফাইলের কাজ কি। হেডার ফাইলের কাজ হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ বা কাজের ধরনটা কেমন হবে এটার বর্ণনা কোথায় দেয়া থাকে? হেডার ফাইলের মধ্যে দেয়া থাকে। আমরা যে ধরনের ফাংশন ব্যবহার করব, ওই ফাংশনের জন্য যে নির্দিষ্ট হেডার ফাইল, সেই হেডার ফাইলটা আমাদেরকে প্রোগ্রামে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো এখানে যে ফাংশনটা দেয়া আছে stdio.h, আমরা যদি এর পূর্ণরূপটা একটু দেখি, এর পূর্ণরূপটা হচ্ছে std দ্বারা কি বোঝায়? std দ্বারা বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড, i দ্বারা আমরা বুঝতেছি এখানে হচ্ছে ইনপুট, ও দ্বারা আমরা বুঝতেছি এখানে হচ্ছে আউটপুট, নিচে দেখা যায়। আর যে .h, সেই .h মানে আমরা বুঝবো হচ্ছে হেডার ফাইল। সেই .h মানে আমরা কি বুঝবো? হেডার ফাইল। তাহলে দেখো, এখানে যে আমি হেডার ফাইলটা লিখছি stdio.h, এটার যদি আমি ফুল মিনিংটা জানতে চাই, তাহলে সেখানে std মানে তুমি বুঝতে পারো স্ট্যান্ডার্ড, i দ্বারা বুঝতে পারো ইনপুট, ও দ্বারা আউটপুট, আর .h মিনস হচ্ছে কি? হেডার ফাইল। তাহলে stdio.h এর পূর্ণরূপটা কি? এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে কি করা থাকে? এই হেডার ফাইলের মধ্যে ইনপুট এবং আউটপুট রিলেটেড যে ফাংশন, সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ বর্ণনা করা থাকে। বুঝাইতে পারলাম? হেডার ফাইলটা কি? হেডার ফাইল হচ্ছে যার মধ্যে ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা থাকে। নির্দিষ্ট ফাংশনের জন্য নির্দিষ্ট হেডার ফাইল ব্যবহার করা হয়। তো এখানে যে আমি হেডার ফাইলটা উল্লেখ করছি সেটার নাম হচ্ছে stdio.h, যার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে কোন কোন ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা আছে? এই হেডার ফাইলের মধ্যে ইনপুট এবং আউটপুট যে ফাংশনগুলো, সেই ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা আছে। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামে যদি আমরা ইনপুট এবং আউটপুট রিলেটেড যে ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করি, তাহলে অবশ্যই তার হেডার ফাইল হিসেবে আমাকে কি ব্যবহার করতে হবে? stdio.h। যেমন আমরা অলরেডি এখানে দুইটা ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করছি, একটা হচ্ছে স্ক্যানএফ যেটা ইনপুট ফাংশন, একটা হচ্ছে প্রিন্টএফ যেটা কি আউটপুট ফাংশন। যেহেতু এখানে ইনপুট এবং আউটপুটের আওতাধীন ফাংশন ব্যবহার করা হয়েছে, তাহলে এই প্রোগ্রামের এই দুইটা ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করার জন্য অবশ্যই আমাকে কোন হেডার ফাইলটা ব্যবহার করতে হবে? stdio.h। এখন তোমাকে জানতে হবে যে ইনপুট ফাংশন কোনগুলো, আউটপুট ফাংশন কোনগুলো। শুধুমাত্র স্ক্যানএফ প্রিন্টএফে কিন্তু ইনপুট আর আউটপুট ফাংশন না, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ফাংশন আছে, আমরা একটু সেগুলো খেয়াল করে দেখি। তো এদিকে দেখো, একটু স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা এটা আমাকে একটু বলবো তোমরা।
আচ্ছা, তো এখন আমরা জানবো যে কোনগুলো ইনপুট ফাংশন এবং কোনগুলো আউটপুট ফাংশন। প্রথমে আমরা ইনপুট ফাংশনগুলো সম্বন্ধে জানবো। আমি আবারও বারবার বলতেছি, আবারও তোমাদেরকে রিকোয়েস্ট বলতে পারো, যে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো তুমি আমার সাথে সাথে খাতা কলম নিয়ে বিষয়গুলো নোট করে নাও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে মাস্ট প্রশ্ন থাকবেই, এবং বিগত সালে যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা তো আমি অবশ্যই ক্লাস শেষে তোমাদেরকে বিগত সালে যখন প্রশ্নের সমাধান করাই নিব তখন বুঝতেই পারবা। তো এটা নোট করা থাকলে তোমার পঞ্চম অধ্যায়ের প্রায় আজকের ক্লাসে 50%-এর মতো সি প্রোগ্রামিংয়ের আওতাধীন বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা অবশ্যই বিষয়গুলো নোট করো, এবং কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবা। তো আমি কি বললাম, যেহেতু স্ট্যান্ডার্ড stdio.h কোন কোন ফাংশনের হেডার ফাইল বর্ণনা করতেছে, ইনপুট আর আউটপুট। এখন তো তোমাকে জানতে হবে যে ইনপুট ফাংশন কোনগুলো, আউটপুট ফাংশন কোনগুলো। তো ইনপুট ফাংশন হচ্ছে, একটার নাম আমরা দিচ্ছি scanf, একটার নাম হচ্ছে get4, গেট কার বলতে পারো, চার বলতে পারো, সমস্যা নেই, উচ্চারণ নিয়ে ফ্যাক্ট নেই, তোমাকে জানতে হবে। আর একটা হচ্ছে গেটস। আর ফাংশনগুলোকে সাধারণত কোন ব্র্যাকেট লেখা হয়, ফার্স্ট ব্র্যাকেট। এই তিনটাকেই মূলত কি বলা হয়, ইনপুট ফাংশন বলা হয়। একই সাথে আমাকে আর কি জানতে হবে, আউটপুট ফাংশন যেগুলো, সেই আউটপুট ফাংশনগুলোও জানতে হবে। আউটপুট ফাংশন কোনগুলো, আউটপুট ফাংশন হচ্ছে, একটাকে আমরা বলতেছি প্রিন্টএফ, একটাকে বলা হচ্ছে পুট4, আর একটাকে বলা হচ্ছে পুটস। ঠিক আছে, তাহলে এই তিনটাকে আমরা বলতেছি কি ইনপুট ফাংশন, আর এই তিনটাকে কি বলা হচ্ছে আউটপুট ফাংশন। এখন এই তিনটা আর তিনটা ছয়টা, এই ছয়টার মধ্যে যে কোনো ফাংশন যদি তুমি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে ব্যবহার করো, তাহলে তার হেডার ফাইল হিসেবে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে, stdio.h। এখন বলতে পারো যে ভাই আপনি তো বললেন যে আমাদেরকে পুরো প্রোগ্রামটা লেখার প্রয়োজন হবে না, তাহলে আমরা এই বিষয়গুলো কেন শিখবো? এই বিষয়গুলো এই কারণেই শিখবো কারণ এই জায়গাগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তার ক্যাটাগরিটা কীরকম হবে, তোমাকে যে কোনো একটা ফাংশন তুলে দিবে, দেওয়ার পর তোমার কাছে জানতে চাইবে যে এই ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল নিচের কোনটি। এখন কোন হেডার ফাইলের আওতাধীন কোন ফাংশন, এটা তোমাকে জানতে হবে, তাহলেই তুমি এটা অ্যান্সার করতে পারবা। তো আমরা এখানে যে ফাংশনগুলো আলোচনা করলাম, এই যে তিনটায় এবং এই যে তিনটা, এই ছয়টা ফাংশন কোন হেডার ফাইলের আওতাভুক্ত, stdio.h এই হেডার ফাইলের আওতাভুক্ত। অর্থাৎ এই ছয়টা ফাংশনের যে কোনো ফাংশন যদি প্রোগ্রামে ব্যবহার হয় বা তোমার কোশ্চেনে উল্লেখ করে দেয়, তাহলে তোমাকে কোন হেডার ফাইলটা চুজ করতে হবে, stdio.h। এরকম আরও বিভিন্ন হেডার ফাইল আছে, তাদের আওতাধীন যে ফাংশন, সেই ফাংশনগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো আরও হেডার ফাইলগুলো কি কি আছে আমি একটু দেখি। এই ছয়টা তোমরা লিখে নিছো আশা করি। আচ্ছা, আমি দেখি ফাঁকা জায়গায়, এখানে হারুন এখানে একটু দেখো। আমি স্ক্রিনে সকল বিষয় রাখে দিচ্ছি যেন তোমরা কি করে নিতে পারো, নোট করে নিতে পারো। এখন যদি সেটা তোমরা না করো তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বা তোমরা সামনে। তো আমি এখন আর একটা হেডার ফাইল লিখতেছি এখানে, যে হেডার ফাইলের নাম হচ্ছে conio.h। কি লিখলাম এখানে, conio.h, ঠিক আছে। তো stdio.h এর পুনরূপ কি ছিল, stdio.h এর পুনরূপ ছিল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। conio.h এর পুনরূপ কি, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এই যে con তে হচ্ছে কনসোল, আইতে হচ্ছে ইনপুট, ওতে আউটপুট, আর .h মানে আমরা কি জানি, .h মানে হচ্ছে হেডার ফাইল। তাহলে conio.h এর পুনরূপ কি, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এখন এই conio.h এর মধ্যে কোন কোন ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা আছে, এই conio.h এর মধ্যে দুইটা ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা আছে। একটাকে আমরা বলি হচ্ছে get cs, আর একটাকে আমরা বলি clrscr। এই conio.h এর মধ্যে দুইটা ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা আছে, একটা হচ্ছে get cs আর একটাকে আমরা বলতেছি হচ্ছে clrscr। অর্থাৎ যদি আমরা প্রোগ্রামে কখনো এই দুইটা ফাংশন ব্যবহার করি, তাহলে তার হেডার ফাইল হিসাবে আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে, conio.h। এখান থেকে প্রশ্নটা কিভাবে আসবে, তোমাকে এই যে get cs ফাংশনটা উল্লেখ করবে, বলবে যে get cs ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল নিচের কোনটি। তখন কি তুমি stdio.h দেখাবা নাকি conio.h দেখাবা? অবশ্যই আমাদেরকে কি দেখাইতে হবে, conio.h। এই কারণেই তোমাদের কোন হেডার ফাইলের আওতাধীন কোন ফাংশন, এটা খুবই 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 ভালোভাবে মনে রাখতে হবে। তো stdio.h এর আওতাধীন ফাংশন আমরা জানছি কয়টা, ছয়টা। ইনপুট তিনটা ফাংশন, আউটপুট তিনটা ফাংশন। আর conio.h এর আওতাধীন ফাংশন আমরা জানলাম কয়টা, দুইটা। একটা হচ্ছে get cs আর একটা হচ্ছে clrscr। এরকম তোমাদের আরও একটা হেডার ফাইল যদি আমি উল্লেখ করে দিই, আর একটা হেডার ফাইল আমরা নিতে পারি হচ্ছে math.h। এখানে দেখাও দেখি।
আরেকটা হেডার ফাইল আমরা কি নিতে পারি, আরেকটা হেডার ফাইল আমরা নিতে পারি হচ্ছে math.h। এখন math.h এর আওতাভুক্ত ফাংশন কোনগুলো? math.h এ হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে তোমাদের অপশনে যেগুলো থাকতে পারে বা আমাদের এইচএসসি সিলেবাসের জন্য যেগুলো, সেগুলাই আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে SQRT মানে কি স্কোয়ার রুট, আর একটা হচ্ছে পাওয়ার ফাংশন POW। হ্যাঁ, এই দুইটা লিখলাম। এছাড়াও আছে সাইন, কস, ট্যান, এগুলো ম্যাথ রিলেটেড ফাংশন, কিন্তু তোমাদের অপশনে সেগুলো নাও থাকতে পারে। অপশনে এগুলাই থাকবে, একটা হচ্ছে SQRT আর একটা হচ্ছে ফাংশন বা পাওয়ার ফাংশন। SQRT মানে হচ্ছে স্কোয়ার রুট, আর POW দ্বারা কি বোঝাচ্ছে? পাওয়ার ফাংশনের ব্যবহার আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। তাহলে math.h এই হেডার ফাইলের আওতাধীন ফাংশন কয়টা? দুইটা, একটা হচ্ছে SQRT আর একটা হচ্ছে পাওয়ার ফাংশন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আরও আছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি.h হেডার ফাইল আছে, গ্রাফিক্স.h হেডার ফাইল আছে। এগুলো আমাদের মানে বাইরের বিষয়, এগুলো তোমাকে যে জানতেই হবে তা না, তুমি অতিরিক্ত তথ্য মনে রাখার জন্য এগুলো জানতে পারো, কিন্তু এই তিনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ কোশ্চেন এবং অপশন যদি থাকে তাহলে এই তিনটার মধ্যেই থাকবে। তাহলে আমি যদি আরেকবার একটু তোমাদেরকে রিভিউ করে দেই, তাহলে .h যুক্ত ফাইলগুলোকে আমরা কি বলতেছি? হেডার ফাইল বলতেছি। হেডার ফাইলের কাজ কি? হেডার ফাইলের কাজ হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা। তুমি যে ধরনের ফাংশন ব্যবহার করবা প্রোগ্রামে, ওই ফাংশনের যে আওতাধীন হেডার ফাইল, সেই হেডার ফাইলটা তোমাকে প্রোগ্রামে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এর জন্য আমাকে জানতে হবে কোন হেডার ফাইলের আওতাধীন কোন ফাংশন। তাহলে stdio.h এই হেডার ফাইলের আওতাধীন ফাংশন কয়টা? 6টা। কি? একটা হচ্ছে ইনপুট ফাংশন 3টা, আউটপুট ফাংশন 3টা। ইনপুট ফাংশন 3টা কি? একটা হচ্ছে স্ক্যানএফ, একটা হচ্ছে গেটস, আর একটা হচ্ছে কি গেটসার। আর আউটপুট ফাংশন 3টা, সেই 3টা কি? একটা হচ্ছে প্রিন্টএফ, একটা হচ্ছে পুটচার, আর একটা হচ্ছে কি পুটস। এই 6টা হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন, যাদের হেডার ফাইল কি? stdio.h। আরেকটা হেডার ফাইল আমরা এখানে কি শিখছি? conio.h। conio.h এর আওতাধীন ফাংশন কয়টা? দুইটা, একটা হচ্ছে getcs আর একটা হচ্ছে clrscr। clrscr মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। clr তে ক্লিয়ার আর scr তে হচ্ছে কি স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। আর আমরা আরেকটা কি জানলাম? math.h এর আওতাধীন ফাংশন কয়টা? দুইটা, একটা হচ্ছে SQRT আর একটা হচ্ছে পাওয়ার ফাংশন। তো এইগুলা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তো এখানে তোমাদের পুরো স্ক্রিনটা যদি দেখা যায়, তাহলে তোমরা এই পুরো স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যদি এখন তোমরা নোট করতে না পারো, তাহলে পরবর্তীতে অবশ্যই নোট করে নিবা। পুরো স্ক্রিনটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে তোমাদেরকে, পুরো স্ক্রিনটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি এগুলো মিশাই দিয়ে এখন তোমাদের কাছে জানতে চাইবো যে কোন ফাংশনের জন্য কোন হেডার ফাইল। পুরো স্ক্রিনটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে তোমাদেরকে। পুরো স্ক্রিনটা দেখা গেলে তোমরা এই পুরো স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখন নোট করা সম্ভব না হলেও অবশ্যই পরবর্তীতে এই বিষয়গুলো তোমরা নোট ডাউন করে নিবা, এবং এটা আমি এখন মিশাই দেবো, যেহেতু লেখার আর জায়গা নাই, এ কারণে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা ওকে বা ডান লিখে আমাকে জানাই দাও, তাহলে আমি এগুলো মিশাই দিয়ে পরবর্তী টপিকটা আলোচনা করবো। হ্যাঁ, পুরো স্ক্রিনে সবগুলো বিষয় চলে আসছে, তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো, এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা ওকে বা ডান লিখে আমাকে একটু রেসপন্স করে দাও। আচ্ছা, ওটা হয়ে গেছে তোমাদের নেয়া। তাহলে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম হচ্ছে হেডার ফাইল নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের আমি একটু জিজ্ঞেস করি, বলো তো এই যে getch এই ফাংশনের আবশ্যক হেডার ফাইল কোনটি? getch এই ফাংশনের আবশ্যক হেডার ফাইল কোনটি? অপশন নাই, তোমরা অ্যান্সার করো, অবশ্যই পারবা। getch এর আবশ্যক হেডার ফাইল কোনটি? getch এর আবশ্যক হেডার ফাইল কোনটি? একটু দ্রুত অ্যান্সারটা বলে দাও, সবার পারার কথা। আচ্ছা, মেহেদি হাসান বলছে conio.h, শাহরিয়ার ফয়সাল conio.h না conio.h। এই যে .h মিনস হচ্ছে হেডার ফাইল। কনারয় বলছে conio.h, জান্নাতি ফেরদৌসি conio.h।
ফিমা বলছো কোনিও ডট এস, ইরফাত জাহান কোনিও ডট এস। হ্যাঁ, তোমাদের সবারই এই উত্তর সঠিক হয়েছে। তাহলে গেট সিএস এর আবশ্যক হেডার ফাইল হচ্ছে কি কোনিও ডট এস, এটা তোমরা পারতেছো অবশ্যই। আচ্ছা, এটা বলো দেখি এসকিউআরটি এর আবশ্যক হেডার ফাইল কোনটি? এসকিউআরটি এর আবশ্যক হেডার ফাইল কোনটি? এসকিউআরটি এর আবশ্যক হেডার ফাইল কোনটি? দ্রুত দ্রুত কমেন্ট করো, অ্যান্সার করে দাও, তাহলে আমরা তাড়াতাড়ি এই বিষয়গুলো শেষ করে পরের টপিকে যাব। এসকিউআরটি এর আবশ্যক হেডার ফাইল কোনটি? আচ্ছা, শাহরিয়ার ফয়সাল, শাওন, ফিমা, কণা, সুবর্ণ, বসাক সবাই সঠিক উত্তর দিছো, সেটা হচ্ছে math.h। ঠিক আছে। আচ্ছা, শেষ আরেকটা জিজ্ঞেস করব, বলো যে পুট 4 এটা ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল কি হবে? পুট 4। তোমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো অবশ্যই লাইভ ক্লাসটা একটু লাইক দিবা এবং শেয়ার করে দিবা আর কি। ঠিক আছে, যেহেতু এই ক্লাসটা খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ, এখানে এই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার হলে অনেকেই ক্লাসটা থেকে বিভিন্ন বিষয় শিখে নিতে পারবে। তো পুট 4 এর আবশ্যক হেডার ফাইল কোনটি? আচ্ছা, আমি এটাই আশা করছিলাম যে তোমরা এটা কেউ না কেউ ভুল করবা, সেটা হচ্ছে স্টুডিও। হ্যাঁ, এটা কিন্তু না। স্টুডিও কি রে? স্টুডিও তো না, তাই না? এটা কিন্তু ভুল। এখানে কি লেখা আছে দেখো, STDIO, স্টুডিও না, এখানে লেখা আছে STDIO, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। স্টুডিও কিন্তু হবে না। ঠিক আছে, তো অপশনে কিন্তু এরকম কনফিউশন করতেও পারে, তোমাকে একটা অপশন দিলে STDIO.h আর একটা দিল studio.h, তো স্টুডিও কিন্তু হবে না, তাই না? কি মনে রাখবা যে এই হেডার ফাইলটার নাম হচ্ছে STDIO.h, পুনরূপ কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে পুট 4 এর আবশ্যক হেডার ফাইল কোনটা? STDIO.h। ঠিক আছে, তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে কোন হেডার ফাইলের আওতাধীন কোন ফাংশন। আচ্ছা, এটা বলো দেখি যে এখানে যে ফাংশনটা লিখছি এটা কি ইনপুট ফাংশন নাকি আউটপুট ফাংশন? এখানে যে ফাংশনটা লেখা আছে সেটা কি ইনপুট ফাংশন না আউটপুট ফাংশন? বলো। যে পুট 4 যে ফাংশনটা আমরা একটু আগে জানলাম, এটা কি ইনপুট ফাংশন নাকি আউটপুট ফাংশন? তো সবাই অ্যান্সার দিছো যে এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। হ্যাঁ, এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে কোনটা ইনপুট ফাংশন কোনটা আউটপুট ফাংশন। এই ধরনের এমসিকিউ আসবে যে নিচের কোনটি আউটপুট ফাংশন, তখন তোমার যে আউটপুট ফাংশন 3টা লিখে দিলাম সেটার মধ্যে দেখতে হবে যে অপশনে কোনটা দিয়ে আসে। আবার একইভাবে নিচের কোনটি ইনপুট ফাংশন এটাও কিন্তু তোমার কাছে জানতে চাইতে পারে। তো ইনপুট ফাংশন 3টা কোন 3টা, আউটপুট ফাংশন 3টা কোন 3টা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা জানলাম, এখন আমরা পরের অংশে যাই। তাহলে .h যুক্ত ফাইলগুলোকে আমরা কি বলবো? হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল সম্বন্ধে আমরা বিস্তারিত জানি নিলাম, আশা করতেছি এই অংশে কোনো সমস্যা নাই। এর পরের লাইনে এখানে কি দেওয়া আছে? মেইন। তো মেইন হচ্ছে কি একটা ফাংশন। তো এই মেইন হচ্ছে প্রোগ্রামের আবশ্যকীয় ফাংশন। আবশ্যকীয় ফাংশন, একটা প্রোগ্রামের বিভিন্ন ধরনের ফাংশন হইতে পারে, আবার ফাংশন নাও থাকতে পারে, কিন্তু মেইন একটা প্রোগ্রামের আবশ্যকীয় ফাংশন, অর্থাৎ মেইন ফাংশনটাকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে? প্রোগ্রামে ব্যবহার করতে হবে। তাহলে এরকম এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি আবশ্যকীয় ফাংশন বা আবশ্যক ফাংশন, তখন আমরা কোনটাকে চুজ করব? মেইন নামে যে ফাংশনটা আছে সেটা। কারণ এই যে স্ক্যানএফ, প্রোগ্রাম ভেদে স্ক্যানএফ নাও হইতে পারে, প্রিন্টএফ এটাও কিন্তু নাও হইতে পারে, কিন্তু মেইন ফাংশনটাকে একটা প্রোগ্রাম লেখার জন্য অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। এই জন্য মেইন ফাংশনকে কি বলা হচ্ছে? আবশ্যকীয় ফাংশন বলা হচ্ছে। এখন আমরা আসি এই টপিকটাতে, যে এখানে আইএনটি দেয়া আছে, যে আইএনটি এই অংশটাকে কি বলা হয়? এই আইএনটি অংশটাকে বলা হয় হচ্ছে ডাটা টাইপ। এই আইএনটি অংশটাকে কি বলা হয়? এই আইএনটি অংশটাকে বলা হয় হচ্ছে ডাটা টাইপ।
ডাটা টাইপ। আইএনটি অংশটাকে কি বলা হচ্ছে? ডাটা টাইপ। এখন ডাটা টাইপটাকে, ডাটা টাইপ মানে হচ্ছে ডাটার ধরন, টাইপ মানে কি ধরন, আর ডাটা মানে হচ্ছে কি ডাটা। তো ডাটা টাইপ মানে হচ্ছে কি ডাটার ধরন, অর্থাৎ প্রোগ্রামে ব্যবহৃত ডাটাগুলো আমরা কিভাবে ব্যবহার করব তার যে টাইপ বা ধরন সেটা আমাকে কার মাধ্যমে প্রকাশ করে দিতে হবে? ডাটা টাইপের মাধ্যমে প্রকাশ করে দিতে হবে। তো ডাটা টাইপ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আমাদের যে ডাটা টাইপগুলো সম্বন্ধে জানতে হবে সেই ডাটা টাইপগুলোকে আমরা বলি হচ্ছে মৌলিক বা বিল্ড ইন ডেটা টাইপ, বিল্ড ইন, অথবা এটাকে বলা হয় প্রাথমিক ডেটা টাইপ। তাহলে আমরা প্রোগ্রামে যে ডাটা টাইপগুলো সাধারণত ব্যবহার করব বা শিখব সেগুলোকে বলা হয় মৌলিক, বিল্ড ইন বা প্রাথমিক ডাটা টাইপ। এ ধরনের ডাটা টাইপ কয়টি? এ ধরনের ডাটা টাইপ হচ্ছে 4টা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে মৌলিক ডাটা টাইপ কয়টি, তাহলে আমরা অ্যান্সার দিব কি? 4টি। যদি মৌলিক না বলে যে প্রোগ্রামে বিল্ড ইন ডাটা টাইপ কয়টি, তাহলে অ্যান্সার দিব কয়টা? 4টা। যদি সেটাও না বলে, যদি বলে প্রাথমিক ডাটা টাইপ কয়টা, তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে কয়টা? 4টা। এখন আমাদেরকে এই 4টা ডাটা টাইপ সম্বন্ধে জানতে হবে। তো এই 4টা ডাটা টাইপ কী কী? আমি একটু এখানে সিরিয়ালে লিখতেছি। এই 4টা ডাটা টাইপের একটা হচ্ছে আইএনটি। আইএনটি মিনস হচ্ছে কি? ইন্টিজার। একটা ডাটা টাইপ হচ্ছে কি? ফ্লোট। একটা ডাটা টাইপের নাম হচ্ছে ডাবল, আর একটা ডাটা টাইপের নাম হচ্ছে সিএসএআর। সিএসএআর মানে হচ্ছে ক্যারেক্টার। তাহলে প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক বা প্রাথমিক বা বিল্ড ইন ডাটা টাইপ হচ্ছে কয়টা? 4টা। সেই 4টা কী কী? একটা হচ্ছে আইএনটি। আইএনটি দ্বারা কী বোঝায়? ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে ফ্লোট। ফ্লোট দ্বারা কী বোঝায়? ভগ্নাংশ। একটা হচ্ছে ডাবল। তো ফ্লোট দ্বারাও ভগ্নাংশ মান নির্দেশ করা হয়, ডাবল দ্বারাও নির্দেশ করা হয়। এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ফ্লোট দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নির্ণয় করতে পারে। ফ্লোট দ্বারা কি বোঝাচ্ছে? ভগ্নাংশযুক্ত মান। আর ভগ্নাংশযুক্ত মানে ফ্লোট ব্যবহার করলে দশমিকের পরে 6টা মান কাউন্ট করতে পারবে। এখন যদি তোমার ভগ্নাংশের মানটা অনেক বড় হয়, অর্থাৎ দশমিকের পরে তোমার 6টা মানের বেশি প্রয়োজন হচ্ছে, তখন তোমাকে ডাটা টাইপ হিসেবে কি ব্যবহার করতে হবে? ডাবল ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই কারণে ডাবলকে আরেকটা নাম দ্বারা প্রকাশ করা হয়। ডাবলের আরেক নাম হচ্ছে লং ফ্লোট। ডাটা টাইপ হিসেবে ডাবলই ব্যবহার করা হয়, কিন্তু এটাকে আরেকটা নাম দ্বারা প্রকাশ করা হয়, সেই নামটাকে বলা হয় লং ফ্লোট। লং ফ্লোট কেন বলা হচ্ছে আশা করি বুঝতে পারছো। ফ্লোট হচ্ছে দশমিকের পরে 6টা মান কাউন্ট করতে পারবে, আর যদি 6টা মানের থেকে বেশি মান ব্যবহারের প্রয়োজন হয় তখন ডাটা টাইপ হিসেবে কি ব্যবহার করতে হবে? ডাবল। আর সিএসএআর দ্বারা কি বোঝাচ্ছে? ক্যারেক্টার। ক্যারেক্টার মানে যে কোনো বর্ণ, অঙ্ক অথবা চিহ্ন। তাহলে আইএনটি দ্বারা কি বোঝাচ্ছে? ইন্টিজার। যদি আমি একটু নিচে যদি দেখা যায় লিখে দিচ্ছি, আইএনটি দ্বারা কি বোঝাচ্ছে? ইন্টিজার। ফ্লোট দ্বারা কি বোঝাচ্ছে? ভগ্নাংশ, তাই না? ডাবল দ্বারাও কি বোঝাচ্ছে? ভগ্নাংশ, তবে এটা যদি ফ্লোটের থেকে বেশি মানের প্রয়োজন হয় তখন। আর সিএসএআর দ্বারা কি বোঝাচ্ছে? ক্যারেক্টার, অর্থাৎ যে কোনো বর্ণ, অঙ্ক অথবা চিহ্ন। সবুজ কালি দেখা যাচ্ছে কি না তোমাদের? দেখা যাওয়ার কথা। আইএনটি দ্বারা কি বোঝাচ্ছে? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ফ্লোট দ্বারা ভগ্নাংশ, ডাবল দ্বারা ভগ্নাংশ, কিন্তু ফ্লোটের থেকে যদি বেশি মানের প্রয়োজন হয়। আর সিএসএআর দ্বারা কি বোঝাচ্ছে? ক্যারেক্টার। তাহলে প্রোগ্রামে মৌলিক ডাটা টাইপ কয়টা? প্রোগ্রামে মৌলিক ডাটা টাইপ হচ্ছে 4টা। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, এবং 4টা কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এটাও কিন্তু মনে রাখতে হবে। তোমাকে এরকম প্রশ্ন বলতে পারে যে পূর্ণ সংখ্যার জন্য নিচের কোন ডাটা টাইপটি ব্যবহার করা হয়। তো পূর্ণ সংখ্যার জন্য নিচের কোন ডাটা টাইপটি ব্যবহার করা হয়? এই যে আইএনটি বা ইন্টিজার ডাটা টাইপটা ব্যবহার করে, কারণ ইন্টিজার দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যার মানকে নির্দেশ করা হয়। বোঝা গেছে? তাহলে প্রোগ্রামে প্রাথমিক বা মৌলিক ডাটা টাইপ হচ্ছে কয়টা? 4টা। কি কি? ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং হচ্ছে ক্যারেক্টার। কি কি? ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। তো এই অংশটাও আমরা আলোচনা করে নিলাম, এটাও আমি মিশাই দিচ্ছি। আশা করি তোমরা এই বিষয়গুলো তুলে নিছো। আচ্ছা, এখন আসি হচ্ছে পরের সেকশন। পরের সেকশনে যে এখানে দেয়া আছে ABCS, এগুলাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল বা চলক। এই অংশটাকে কি বলা হয়? ভেরিয়েবল বা চলক। ভেরিয়েবল আমরা কোন কাজে ব্যবহার করা হয়? মান জমা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা শুধু তোমাদের জানা রাখলেই হবে যে ইংরেজি অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা যেগুলো প্রকাশ করে সেগুলোকে কি বলা হয়? ভেরিয়েবল বা চলক ব্যবহার করে। ভেরিয়েবল বা চলক লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পরের কোনো ক্লাসে জানে নেব। আজকে এক ক্লাসে তো আমরা সব কিছু আলোচনা করতে পারবো না। আজকে মোটামুটি আমরা একটা প্রোগ্রামে ব্যবহৃত যে টার্ম, সেই টার্মগুলোর নাম এবং সেটা টার্মটার ব্যবহারিক দিকটা আমরা জানবো। নামটা জানা খুবই জরুরি। এটা তোমরা অনেকেই প্রোগ্রাম লিখতে পারো, অনেকেই দেখা যায় যে এইচএসসি লেভেলে প্রোগ্রাম লিখতে দিলে কোনো একটা সমস্যার প্রোগ্রাম লিখে দিচ্ছে, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই প্রোগ্রামের ডাটা টাইপ কোনটা, এই প্রোগ্রামের ইনপুট ফাংশন কোনটা, আউটপুট ফাংশন কোনটা, সেটা কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না। এই কারণে প্রোগ্রাম লিখতে পারলেই হবে না, প্রোগ্রামের টার্মগুলোর নাম জানতে হবে এবং ওই টার্মগুলোর ব্যবহারিক দিক জানতে হবে। তো আমরা দুইটা টার্ম শিখলাম আপাতত। একটা টার্মের নাম কি? হেডার ফাইল। হেডার ফাইলের কাজটা আমরা কি জানছি?
যে প্রোগ্রামে ব্যবহৃত ফাংশনগুলোর প্রোটোটাইপ বর্ণনা করে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট ফাংশনের জন্য নির্দিষ্ট হেডার ফাইল ব্যবহার করতে হয়। ঠিক আছে, এগুলা আর রিপিট করার প্রয়োজন মনে করতেছি না। আর একটা বিষয় এখন আমরা কি জানলাম, ডাটা টাইপ। ডাটা টাইপ থেকে কী বোঝায়, যে কোনো একটা ভেরিয়েবল বা চলকের মধ্যে কোন ধরনের মান জমা হবে বা চলকটা কোন ধরনের মান প্রোগ্রামে ব্যবহার করতে পারবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তাদের যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপের উপর। আর এই ধরনের ডাটা টাইপ কয়টা, মৌলিক, প্রাথমিক বা বিল্ডিং ডাটা টাইপ হচ্ছে 4টা। কী কী? ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। ঠিক আছে, আচ্ছা এখন পরের লাইনটাতে আসি। পরে এখানে দিয়ে আসি স্ক্যানএফ। তো তোমরা অলরেডি জানো আমরা স্ক্যানএফ নিয়ে এর আগেও কথা বলছি। স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুইটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হচ্ছে ফাংশন বলা হয়। এই দুইটাকে কি বলা হয়? ফাংশন বলা হয়। প্রিন্টএফ, স্ক্যানএফ কি বলা হয়? ফাংশন বলা হয়। তো ফাংশনগুলোর কাজ কি বলো দেখি? স্ক্যানএফ কোন ধরনের ফাংশন বলো? স্ক্যানএফ কোন ধরনের ফাংশন? স্ক্যানএফ কোন ধরনের ফাংশন বলো? স্ক্যানএফ কোন ধরনের ফাংশন? আচ্ছা সবাই বলে দিছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। আর প্রিন্টএফ, স্ক্যানএফ যদি ইনপুট ফাংশন হয় তাহলে প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? স্ক্যানএফটা আমরা জানলাম ইনপুট ফাংশন, তাহলে প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? আচ্ছা আমি ক্লাসটা শেয়ারের পরিমাণ দেখতেছি অনেক কম, তো তোমরা যারা ক্লাসে উপস্থিত আসো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা লাইভ ক্লাসটা অবশ্যই একটু তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা। তো প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, এগুলো আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করছি। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। তো এই বিষয়টা আমরা জানলাম। এখন আমাদেরকে এই অংশটা শিখতে হবে, এই যে এখানে অংশটা, এই অংশটা একটু ভালোভাবে শিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই যে এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়েছে। তো এই পার্সেন্টেজ ডি বা এই অংশে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে কি বলা হয় এটা আমাদেরকে শিখতে হবে। তো এই অংশটাকে বলা হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে বলি আমরা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই যে পার্সেন্টেজ যুক্ত করে যে ক্যারেক্টারগুলো লেখা হয় সেগুলোকে একসাথে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটাও একটা ফরম্যাট স্পেসিফায়ার, এটাও একটা ফরম্যাট স্পেসিফায়ার, এটাও একটা ফরম্যাট স্পেসিফায়ার। এখন ফরম্যাট স্পেসিফায়ারগুলোর কাজ কি? ফরম্যাট স্পেসিফায়ারগুলোর কাজ হচ্ছে চলকের মান ইনপুট অথবা আউটপুট করা। ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? এর কাজ হচ্ছে চলকের মান ইনপুট অথবা কি করা? আউটপুট করা। ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে চলকের মান ইনপুট অথবা আউটপুট করা। একটু আগে তোমরা কি বললা যে স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন। এই ফাংশন দ্বারা আমি কার কার মান ইনপুট করতেছি? এ এর মান, বি এর মান আর হচ্ছে সি এর মান। তো ইনপুট করার কাজে আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। আবার তুমি কি বললা? প্রিন্টএফ হচ্ছে একটা কি? আউটপুট ফাংশন। এই ফাংশন ব্যবহার করে আমি কার মানটা আউটপুট করতেছি? এস এর যে মান সেই এস এর মানটা আমি আউটপুট করতেছি। এবং এখানেও দেখো আউটপুট করার কাজে কি ব্যবহার করা হয়েছে? ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছে। তাহলে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে চলকের মান ইনপুট অথবা আউটপুট করা। অর্থাৎ যখনই কোনো একটা চলকের মান আমার ইনপুট করার প্রয়োজন হবে অথবা কোনো একটা চলকের মান আউটপুট করার প্রয়োজন হবে, সেই কাজটা করার জন্য আমি অবশ্যই কাকে ব্যবহার করব? ফরম্যাট স্পেসিফায়ারকে ব্যবহার করব। তাছাড়া চলকের মান ইনপুটও করা যাবে না, আউটপুটও করা যাবে না। তাহলে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে চলকের মান ইনপুট অথবা আউটপুট করা। প্রতিটা অংশের কার কী কাজ এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। তাহলে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? চলকের মান ইনপুট অথবা আউটপুট করা। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা কখন কিভাবে কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। ফরম্যাট স্পেসিফায়ার কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা শিখে নিলাম। এখন আমরা জানবো যে কোন ক্ষেত্রে আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। তো এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো ব্যবহার করা হয় হচ্ছে ডাটা টাইপের উপর ভিত্তি করে।
ফরম্যাট স্পেসিফায়ারগুলো ব্যবহার করা হয় কার উপর ভিত্তি করে? ডাটা টাইপের উপর ভিত্তি করে। ফরম্যাট স্পেসিফায়ার কার উপর ভিত্তি করে বসানো হয়? ডাটা টাইপের উপর ভিত্তি করে বসানো হয়। আচ্ছা বলো তো, প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ কয়টা এবং কি কি? প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ কয়টি এবং কি কি? প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ কয়টি এবং কি কি? একটু দ্রুত বলো যে প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ কয়টি এবং কি কি? আচ্ছা, শাওন ইসলাম জীবন বলছো 4টা, মেহেদি হাসান বলছো 4টা এবং 4টা কী কী লিখছো? ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। ইরফাত জাহান বলছো 4টা। তো অনেকেই অ্যান্সার দিছো, বাকি যারা আছো তারাও চেষ্টা করো। জান্নাত ফিরদৌস বলছো 4টি, শারিয়ার ফসল 4টা, কনরায় 4টা। আচ্ছা ঠিক আছে, তোমরা মনে রাখতে পারছো যে প্রোগ্রামে মৌলিক ডাটা টাইপ হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা, এখন এই বিষয়টা আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। দেখো, ফরম্যাট স্পেসিফায়ার কোন কাজে ব্যবহার করা হয়? চলকের মান ইনপুট অথবা আউটপুটের কাজে। আর এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো কার উপর ভিত্তি করে বসানো হয়? ডাটা টাইপের উপর ভিত্তি করে বসানো হয়। এখন ডাটা টাইপ অনুসারে ফরম্যাট স্পেসিফায়ারগুলো দেখতে কীরকম দেখো, এই যে এখানে ডাটা টাইপগুলো লেখাই আছে, আমি একটু উপরে লিখে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফরম্যাট স্পেসিফায়ারগুলো ডাটা টাইপের উপর ভিত্তি করে ইন্টিজারের জন্য হচ্ছে %d, ইন্টিজারের জন্য কি %d, ফ্লোটের জন্য হচ্ছে কি %f, ডাবলের জন্য হচ্ছে %lf, যেটা হচ্ছে %lf, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে %c। আবারও বলতেছি, দেখো ফরম্যাট স্পেসিফায়ার কার উপর ভিত্তি করে বসানো হয়? ফরম্যাট স্পেসিফায়ার ডাটা টাইপের উপর ভিত্তি করে বসানো হয়। এখন ডাটা টাইপ অনুসারে ফরম্যাট স্পেসিফায়ারগুলো দেখতে কীরকম? ইন্টিজারের জন্য ব্যবহৃত ফরম্যাট স্পেসিফায়ার %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, এটা কি %lf, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে %c। এগুলো সহজে মনে রাখা যায়। আমাদের প্রতিটা ডাটা টাইপের যে প্রথম ক্যারেক্টার, সেই প্রথম ক্যারেক্টারটাই এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন তুমি বলতে পারো যে ইন্টিজারের জন্য তো প্রথম ক্যারেক্টার %i হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু %d হইলো কেন? %d এই কারণেই হইল কারণ ইন্টিজার ভ্যালু কোনগুলো? যেগুলো ডেসিমেল ভ্যালু সেগুলোকেই কি বলা হয়? ইন্টিজার ভ্যালু বলা হয়, যে 0 থেকে 9। এই কারণেই ডেসিমেলের কি নেওয়া হয়েছে? %d নেওয়া হয়েছে। বুঝতে পারছো? তাহলে INT এর জন্য আমরা কিন্তু কখনোই বলবো না %i, আমরা কি বলবো? %d। কেন? কারণ ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ভ্যালু সেগুলাই যেগুলো ডেসিমেল ভ্যালু, এই কারণে বলা হচ্ছে %d। ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য হচ্ছে %lf। এখন %lf কেন হইল? ডাবলের জন্য তো %d হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা যদি শুরু থেকে ক্লাসটা করো তাহলে তোমাদের মনে থাকার কথা যে ডাবলকে আমি বলছিলাম আর একটা নাম দ্বারা প্রকাশ করা হয়, যার নাম হচ্ছে লং ফ্লোট। ডাবলকে আরেকটা কি নাম দ্বারা প্রকাশ করা হয়? লং ফ্লোট। এ কারণেই কি নেওয়া হয়েছে? ডাবলের জন্য %lf নেওয়া হয়েছে, যে লং থেকে l আর ফ্লোট থেকে, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে %c। বুঝাইতে পারলাম? তাহলে ডাটা টাইপ অনুসারে ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য lf, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে c। এগুলো মৌলিক ডাটা টাইপের জন্য। এছাড়াও কিন্তু আরও যে বিভিন্ন ডাটার মান আমরা ব্যবহার করি তাদের জন্যও কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার আমাদেরকে জানা রাখতে হবে। তো আমি যদি সেটাও তোমাদেরকে একটু বলি, যে ইন্টিজারের সামনে যদি আমি একটা মডিফায়ার যুক্ত করি লং ইন্টিজার, তাহলে এই লং ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %ld। ইন্টিজারের জন্য আমরা জানি d, আর লং ইন্টিজারের জন্য আমরা কি বলতেছি? %ld। একইভাবে তুমি যদি অক্টাল মান, ডেসিমেল মানের জন্য তো আমরা বুঝলাম হচ্ছে d, তাহলে অক্টাল মানের জন্য কি হবে? %o হবে। অক্টাল মানের জন্য কি হবে? %o। আবার যদি তুমি প্রোগ্রামে হেক্সাডেসিমাল মান ব্যবহার করতে চাও, তাহলে হেক্সাডেসিমালের জন্য কিন্তু %x, এখানে %h দেয়। হেক্সাডেসিমালের জন্য কি হবে? %x। তাহলে ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য lf, ক্যারেক্টারের জন্য হচ্ছে %c। যদি বলা হয় লং ইন্টিজার তাহলে হবে %d, যদি বলে অক্টাল ভ্যালু তাহলে হবে %o, আর যদি বলে হেক্সাডেসিমাল ভ্যালু তাহলে হবে %x। আরও একটা যদি তোমাদেরকে লিখে দেয়, যদি বলে স্ট্রিং ভ্যালু তাহলে স্ট্রিংয়ের জন্য হবে %s। এটা মনে রাখবে, হেক্সাডেসিমালের জন্য %x, আর স্ট্রিংয়ের জন্য %s, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে %c। তাহলে এগুলো একটু তোমরা দ্রুত লিখে নাও যে ডাটা টাইপ অনুসারে ফরম্যাট স্পেসিফায়ারগুলো কী কী।
এটা হচ্ছে পার্সেন্টেজ ও। একটু দ্রুত করে লিখে নাও যে ডাটা টাইপ অনুসারে ফরম্যাট স্পেসিফায়ারগুলো কী কী, এটা লিখে নাও। তোমাকে যে কোনো একটা ডাটা টাইপ দিবে, দেওয়ার পর জানতে চাইবে যে এই ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটি, তখন তোমাকে সঠিক উত্তরটা বলতে হবে। তো অবশ্যই কোন ডাটার কোন ফরম্যাট স্পেসিফায়ার এটা আমাদেরকে জানতে হবে। তাহলে পার্সেন্টেজ যুক্ত ক্যারেক্টারগুলোকে আমরা কি বলতেছি? ফরম্যাট স্পেসিফায়ার বলতেছি। এটা একটু নিচে করে দেন, দ্রুত করে লিখে নাও। আচ্ছা, লেখা হয়ে যাওয়ার কথা তোমাদের। এখন দেখো এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে কেন দিলাম বলো দেখি। কারণ আমরা এই যে ডাটা টাইপ হিসেবে এখানে কী ব্যবহার করছি? আইএনটি। আমি কি বলছি? ফরম্যাট স্পেসিফায়ার কার উপর ভিত্তি করে বসানো হয়? ডাটা টাইপের উপর ভিত্তি করে বসানো হয়। এই যে ডাটা টাইপ এখানে যেহেতু আইএনটি দেওয়া আছে, এই জন্য আমি কি দিচ্ছি? পার্সেন্টেজ ডি। এখন যদি এখানে আইএনটি দেওয়া না থাকে, কি দেওয়া থাকতো? ডাটা টাইপ হিসাবে এখানে ফ্লোট দেওয়া থাকতো, তাহলে কিন্তু কখনোই আমি এখানে পার্সেন্টেজ ডি দিতে পারতাম না। কেন পারতাম না? কারণ ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার অবশ্যই কি? পার্সেন্টেজ এফ। তখন আমাকে এই জায়গাগুলোতে অবশ্যই কি ব্যবহার করতে হতো? পার্সেন্টেজ এফ ব্যবহার করা হতো। এবং এখানেও কি ব্যবহার করতে হতো? পার্সেন্টেজ এফ। তাহলে খেয়াল রাখতে হবে যে তোমার কোশ্চেনে তোমার কাছে কোন ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারটা জানতে চাইছে। যে ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার জানতে চাইবে তোমাকে অবশ্যই সেটাই লিখতে হবে, ঠিক আছে? তাহলে ফরম্যাট স্পেসিফায়ারগুলোর কথা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? তো মোটামুটি আমাদের প্রোগ্রাম রিলেটেড আলোচনার বিষয়গুলো হচ্ছে এগুলাই। হ্যাঁ, একদম বেসিক বিষয়। এখান থেকে তোমাদের একটা অংশ আমরা কি জানলাম? হেডার ফাইল। একটা অংশ আমরা জানলাম হচ্ছে ডাটা টাইপ। একটা অংশ আমরা জানলাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আর একটা অংশ আমরা কি জানলাম? ফাংশন রিলেটেড বিষয়গুলো জানলাম। এগুলো মোটামুটি জানা রাখলেই তোমার প্রোগ্রামে একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং এগুলা থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আরেকটা বিষয় দেখাই দিব, সেটা হচ্ছে মেমোরি সাইজ। এই যে আমরা ডাটা টাইপগুলো ব্যবহার করতেছি, এই ডাটা টাইপগুলো কোন ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আমরা যে আইএনটি বা ইন্টিজার ডাটা টাইপ জানলাম, এই ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 2 বাইট। 1 বাইট সমান কত বিট? 8 বিট। তাহলে 2 বাইট সমান কত বিট জায়গা নেবে? 16 বিট জায়গা নেবে, ঠিক আছে? যদি বিট দ্বারা কোশ্চেন করে তাহলে তুমি বলবা 16 বিট, আর যদি বাইট দ্বারা কোশ্চেন করে তাহলে তুমি বলবা 2 বাইট। তাহলে ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা নেয়? 2 বাইট। আবার আরেকটা ডাটা টাইপ আমরা কি শিখছি? ফ্লোট। তাহলে ফ্লোট মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট। দ্রুত লিখে নাও, ইন্টিজার জায়গা নেয় কয় বাইট? 2 বাইট। আর ফ্লোট জায়গা নেয় হচ্ছে কত বাইট? 4 বাইট। এরপরে আমরা দেখি এখানে জায়গা হওয়ার কথা, আমরা দেখি হচ্ছে ডাবল মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 8 বাইট। এরপর আমি এদিকে লিখতেছি আর কি ডাটা টাইপ থাকলো? আর থাকলো হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 1 বাইট। তাহলে ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় কয় বাইট? 2 বাইট। ফ্লোট ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় কয় বাইট? 4 বাইট। ডাবল ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় কয় বাইট? 8 বাইট। ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় কয় বাইট? 1 বাইট। আর হচ্ছে আরও যদি বলে দিই তাহলে লং ইন্টিজার, যেটা আমরা একটু আগে জানলাম, লং ইন্টিজার মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট। ইন্টিজার 2 বাইট। যদি ইন্টিজার বলে তাহলে অ্যান্সার কি দিবা? 2 বাইট দিবা। আর যদি বলে লং ইন্টিজার তাহলে অ্যান্সার হবে কয় বাইট? 4 বাইট। ইন্টিজার 2 বাইট আর লং ইন্টিজার হচ্ছে 4 বাইট। তাহলে এই মেমোরি স্পেসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তোমাকে জিজ্ঞেস করবে এভাবে যে ইন্টিজার টাইপ ডাটার জন্য মেমোরিতে কতটুকু জায়গার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বলবো ইন্টিজার 2 বাইট। যদি ফ্লোট বলে 4, ডাবল 8, ক্যারেক্টার 1 আর লং ইন্টিজার 4। দ্রুত লিখে নাও। এই মেমোরি স্পেসগুলোর কথা আমাদেরকে মনে রাখতে হবে। ইন্টিজার হচ্ছে 2 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট, ক্যারেক্টার 1 বাইট আর লং ইন্টিজার কয় বাইট? 4 বাইট। দ্রুত করে লিখে নাও।
আচ্ছা, লেখা হয়ে যাওয়ার কথা তোমাদের। আচ্ছা, লেখা হয়ে গেলে আমাদের মোটামুটি প্রোগ্রাম রিলেটেড যে বেসিক বিষয়গুলো এবং প্রোগ্রামের যে টার্ম, কোন টার্মটাকে কি নামে বলা হয়, এটা কিন্তু আমরা শিখে গেলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা পুরো বিষয়গুলো আলোচনা করলাম, আমরা এখন দেখব যে এই আলোচনা থেকে বিগত সালগুলোতে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন আসছে কিনা, সেগুলো আসলে কিভাবে আসছে, এইগুলোর কনসেপ্টটা আমরা এখন নিব। এতে তোমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে যে আমরা যে অংশটা আলোচনা করলাম সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে। তাহলে তোমরা এই বিষয়গুলো আরও একটু গুরুত্বের সাথে পড়তে পারবা। তো আমি কোশ্চেনটা তোমাদেরকে বোর্ডে রাফভাবে তুলে দিব, তোমরা দ্রুত এই কোশ্চেনটার অ্যান্সার বলে দিবা যে অ্যান্সারটা কি হবে। তো প্রথম প্রশ্ন, এটা আমরা একটু আগেই জানে নিলাম। দেখো, এই প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রশ্নটা কি বলছে? বলছে যে ইন্টিজার টাইপ ডাটা কত মেমোরি দখল করে? কত মেমোরি দখল করে? অপশন দিচ্ছি না আমি। এই প্রশ্নটা কোথায় আসে? এই প্রশ্নটা আসে রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে 19-20 সেশনে। ঠিক আছে, অ্যান্সার দিচ্ছি না, তোমরা দ্রুত অ্যান্সার আমাকে কমেন্টের মাধ্যমে বলো। ইন্টিজার টাইপ ডাটা মেমোরিতে কতটুকু জায়গা দখল করে? তো অলরেডি শাহরিয়ার ফয়সাল, মেহেদি হাসান অ্যান্সার করে দিছো। বাকি যারা লাইভ ক্লাসে উপস্থিত আছে এখন অবশ্যই অ্যান্সার বলো। জান্নাত ফিরদৌসি, কনারয়, জীবন সবাই সঠিক উত্তর দিছো, সেটা হচ্ছে 2 বাইট। তাহলে ইন্টিজার টাইপ ডাটা মেমোরিতে কত বাইট জায়গা নেয়? 2 বাইট। আচ্ছা, এখান থেকে আরেকটা বলো। ইন্টিজার তো আমরা জানলাম 2 বাইট দেয়, লং ইন্টিজার কয় বাইট? লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, এটার অ্যান্সারটা করো। ততক্ষণে আমি দেখি এই টপিক থেকে আর কোথায় কি ধরনের প্রশ্ন আসছে। লং ইন্টিজার কতটুকু জায়গা নেয় এটা একটু জানাও। এর পরের প্রশ্ন যদি আমরা খুঁজে পেতে চাই, এর পরের প্রশ্ন দেখো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কোশ্চেন। এখানে বলছে যে সি প্রোগ্রামিং ভাষায়, এটার অ্যান্সার করো। ততক্ষণে আমি পরের কোশ্চেনটা তোমাদেরকে একটু লিখে দিই। সি প্রোগ্রামিং ভাষায়, সি প্রোগ্রামিং ভাষায় কি বলছে? ইন্টিজার টাইপ ডেটার। সি প্রোগ্রামিং ভাষায় ইন্টিজার টাইপ ডেটার। তোমরা চাইলে এই প্রশ্নগুলো লিখে নিতে পারো, তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের কাছে নোট করা থাকবে, বিগত সালের কোশ্চেনগুলো। কি বলা হয়েছে প্রশ্নে? সি প্রোগ্রামিং ভাষায় ইন্টিজার টাইপ ডেটার ইনপুট অথবা আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? এই প্রশ্নটা কোথায় আসছিল? এই প্রশ্নটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 17-18 সেশনে। ঠিক আছে, তো দ্রুত এই প্রশ্নটারও অ্যান্সার বলে দাও। তো লং ইন্টিজারের এর আগের অ্যান্সার শাওন ইসলাম, ইরফাত জাহান, বুশরা, সুবর্ণ বসাক সবাই বলছে হচ্ছে 4 বাইট। তো এটাও তোমরা সঠিক উত্তর দিছো। তাহলে স্পষ্টভাবে মনে রাখবে ইন্টিজার হচ্ছে কয় বাইট? 2 বাইট। আর লং ইন্টিজার হচ্ছে কয় বাইট? 4 বাইট। আচ্ছা, এটা আমরা মিশাই নিলাম। এখন পরবর্তী যে প্রশ্ন, এটার অ্যান্সার বলো। এখানে বলছে সি প্রোগ্রামিং ভাষায় ইন্টিজার টাইপ ডেটার ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? অপশন নাই, তোমরা অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাই দাও। অলরেডি অ্যান্সার চলে আসছে। জীবন, ফয়সাল, জান্নাতি, ফেরদৌসি, নাইম ইসলাম সবাই বলছে পার্সেন্টেজ ডি। তো ইন্টিজার টাইপ ডাটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার অবশ্যই কি হবে? পার্সেন্টেজ ডি হবে। ঠিক আছে, তো ইন্টিজার টাইপ ডাটার জন্য কি হবে এটা তো আমরা জানলাম। তাহলে তোমরা এখন এটা বলো দেখি যে স্ট্রিং টাইপ ডাটার জন্য কি হবে, এটা বলবা। আর বলবা হেক্সাডেসিমাল টাইপ ডাটার জন্য কি হবে। এই দুটার অ্যান্সার বলো। স্ট্রিং টাইপ ডাটার ফরম্যাট স্পেসিফায়ার কী হবে আর হেক্সাডেসিমাল ডাটার ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, এই দুটার অ্যান্সার বলো। আমি ততক্ষণে এর পরের যে প্রশ্ন, সে পরের প্রশ্নটা তোমাদেরকে তুলে দিই। স্ট্রিংয়ের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কী হবে আর হেক্সাডেসিমালের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কী হবে। আচ্ছা, এর পরের যেটা প্রশ্ন সেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছে। এখানে জানতে চাইছে তোমাদের কাছে যে ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট প্রয়োজন হয়।
প্রশ্নটা কোথায় আসছিল? এই প্রশ্নটা আসছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটে 19-20 সেশনে। আচ্ছা, এর আগের অ্যান্সারও তোমরা সঠিক দিছো। জান্নাতি ফেরদৌসি, ইরফাত জাহান। স্ট্রিং এর জন্য বলছো তোমরা পার্সেন্টেজ এস, এবং হেক্সাডেসিমেলের জন্য বলছো হচ্ছে পার্সেন্টেজ এক্স। হ্যাঁ, এগুলো কিন্তু স্পষ্টভাবে মনে রাখতে হবে। স্ট্রিং কি? পার্সেন্টেজ এস, আর হেক্সাডেসিমেল হচ্ছে কি? পার্সেন্টেজ এক্স। আচ্ছা, এরপরে প্রশ্নের অ্যান্সার বলো। পরের প্রশ্নে কি বলছে? যে ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন হয়? এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ই ইউনিটে 19-20 সেশনে। আচ্ছা, ফ্লোটের অ্যান্সারও আমরা পেয়ে গেছি। তোমরা সবাই সঠিক উত্তর দিছো। ফ্লোট হচ্ছে কত বাইট? 4 বাইট। তো দেখো, আমরা যে টপিকটা আলোচনা করলাম সেখান থেকে কিন্তু বিগত সালগুলোতে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আইসিটি যত জায়গায় ছিল, মোটামুটি সকল জায়গায় কিন্তু এই টপিকগুলো টাচ করে কোশ্চেন আসছে। তো সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই এই টপিকগুলো থেকে আমরা যথেষ্ট কোশ্চেন কমন পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখি আমি এই ধরনের আরও কোনো প্রশ্ন আছে কি না আজকের আলোচনার মধ্যে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসছে, দেখো এটা আমরা আগেও সমাধান করে নিয়েছি। তারপর আবার একটু বলো যে গেট সিএইচ এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? এই প্রশ্নটা কোথায় আসছিল? এই প্রশ্নটা আসছিল হচ্ছে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল। এটা এ ইউনিটে আসছিল 19-20 সেশনে। এটা এর আগেও আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারপরে তোমরা একটু এখন দ্রুত বলে দাও যে এটার অ্যান্সার কী হবে। অলরেডি অ্যান্সার চলে আসছে। শাহরিয়ার ফয়সাল, জান্নাতি ফেরদৌসি, সুবর্ণ বসাক অ্যান্সার বলছো conio.h। তো তোমাদের অ্যান্সার সঠিক। পরবর্তীতে মেহেদি হাসান, ইরফাত জাহান সবাই বলছো conio.h। তো এটার সঠিক উত্তর কি? এটার সঠিক উত্তর হচ্ছে conio.h। বোঝা গেছে? তাহলে এই যে গেট সিএস এর প্রয়োজনীয় হেডার ফাইল। তাহলে আজকের আলোচনাধীন অংশ থেকে কিভাবে বিগত সালগুলোতে প্রশ্ন আসছে বা সামনে আসতে পারে, আশা করি তোমরা এর কনসেপ্টটা পেয়ে গেছো। তো দেখো, আমরা গত 2 লেকচারে প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা নিয়ে, সেখান থেকেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। আজকে যেগুলো আলোচনা করলাম এগুলো থেকেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। তো আমি কথাটা শুরুতেই বলছি যে তোমাদের অ্যাডমিশনে কিন্তু কোনো প্রোগ্রাম পুরোপুরি তোমাকে লিখতে বলবে না। তোমাকে প্রোগ্রামের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, বেসিক টার্ম, সেখান থেকে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে যাবে। তো সেগুলো অ্যান্সার করার জন্য অবশ্যই পুরো কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। তো আজকের আলোচনা আমাদের মোটামুটি এই পর্যন্তই। আমরা সামনে সি প্রোগ্রামিংয়ের যে আরও বিস্তারিত বিষয় বা আরও অন্যান্য যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করে নিবা। যারা নোট করে নিছো তারা অবশ্যই নোট থেকে প্র্যাকটিস করে নিবা, আর যারা নোট করে নেওনি তারা পরবর্তীতে ক্লাসটা থেকে পুরো বিষয়গুলো নোট করে রাখিয়ে দেবে। এতে তোমার যে কোনো সময় রিভিশন দিতে তোমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আর যদি কেউ নোট করে নিয়ে থাকো তাহলে তোমরা চাইলে নোটটা আমাদের মেসেজ যে ইনবক্স আছে সেই ইনবক্সে দিলে, যদি কারো নোট শেয়ার করার উপযুক্ত নোট হয়ে থাকে তাহলে আমি নোটটা আমার পেজ থেকে শেয়ার করে দিব, তার নাম মেনশন করে দিয়ে। এতে অন্য যারা আছে তারা ওই নোটটা থেকে নোটটা তুলে নিতে পারবে। এটা তোমরা চাইলে করতে পারো। যদি কেউ সুন্দরভাবে নোট করে থাকো, শেয়ার করার উপযোগী হলে মেসেজে দিলে আমি সেটা তাকে মেনশন করে শেয়ার করে দিব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসের বিষয়ে আমি পেজ থেকে আপডেট জানাবো। কালকে ক্লাস হইতে পারে, কালকে ক্লাস হলে কালকেও ক্লাস হবে রাত 9:30টায়। ঠিক আছে? তো ভালো থাকো তোমরা সবাই। আর এই বিষয়গুলো নিয়ে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা। আর লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই থাকলো। ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।